তারপরে কি মানে গ্র্যাজুয়েশনের পর আবার আরো স্টাডি করবে, না সে জবে ঢুকে পড়বে? গ্র্যাজুয়েশনের পরে কি এই নিয়ে এত কনফিউশন কেন? কেন আমরা এডুকেশন সিস্টেম থেকে আর্নিং সিস্টেমে যাচ্ছি। এমপ্লয়েবিলিটি স্কোর কার্ড কিন্তু হাইলি ইম্পর্টেন্ট। ইন্ডিয়াতে মোস্টলি হায়ার্ড স্কিল হচ্ছে বিটেক অ্যান্ড তারপরে এমবিএ। মানে কোথাও আপনার কি মনে হয় মানে স্টুডেন্টরা হয়তো বেশিরভাগ স্টুডেন্টরাই জানে না অ্যাকচুয়ালি কি চায়? সায়েন্স কে আমি যদি একটা সার্কেলের মধ্যে রাখি, একটা বিন্দুর মধ্যে, সায়েন্স নিয়ে স্টুডেন্ট 360 ডিগ্রি ঘুরতে পারে। সায়েন্সের জনারে যেতে পারে, কমার্সের জনারে যেতে পারে, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, ডিজাইন, যে কোনো জনারে যেতে পারে, মুভ অন করতে পারে। এখানে 30 থেকে 40% আমরা দেখছি নন টেক জবসে টেকিরা যাচ্ছে। ম্যাক্সিমাম আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের স্টুডেন্টরাই ইউপিএসসি ক্র্যাক করছে। তো কমার্স মানে এটা তো কাজ করে না মাইন্ডসেট, এখনো কি এটা আছে? একটা ছিল যে এমবিএ ও সিএ, তো সবার জন্য কি মানে সবাই এমবিএ করতে পারে? আমার বন্ধু সাহেব এইচএস ছিল সায়েন্স, তারপর সায়েন্সের নাম্বারটা হয়তো আশানুরূপ না হওয়ায় বিকম নিয়ে অনার্স, কিন্তু তারই মাঝে জয়েন্ট এন্ট্রেন্সে কিন্তু আবার ক্র্যাক করে যায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং আইটি সেক্টরে পেয়েও যায়, কিন্তু আইটি নিয়ে পড়াশোনার ইচ্ছে ছিল না, তাই বিকমটাতে নিয়েই জীবনে এগিয়ে যায়। তার পরবর্তীকালে কিন্তু আবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করার জন্য বাইরে, রাজ্যের বাইরে আবার তার ক্যাম্পাসিংয়ে চাকরিও হয়ে যায়, কিন্তু মাঝপথে সে ফিরে আসে সরকারি যে সুযোগ সুবিধা পাওয়া যায়, সরকারি চাকরি, সেখানে ক্লারিক্যাল বা ক্লার্কের পোস্টে কাজ করার জন্যই। তো তারপরে সে এখন কিন্তু আবার অ্যাডমিনিস্ট্রেশনে উঠে এসছে এবং সেই সঙ্গে এমবিএ পড়ছে, টেকনিক্যালে কাজ করছে, আমারই বয়সে কিন্তু। তো এই যে গল্পটা আপনাদের আজকে বলছি, এটা থেকে একটা বিষয় আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন যে অনেক কিছু একসঙ্গে, এবং এই সাহেবের একই সঙ্গে এত কিছু করেছে, তাহলে কি তার মাইন্ডে ক্ল্যারিটি ছিল না যে গ্র্যাজুয়েশনের পর ঠিক কি করবে, কোন পথে যাবে? আবার একই সঙ্গে এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে, তো যাতেই সে চেষ্টা করেছে তাতে কিন্তু সে সফলও হয়েছে। হ্যাঁ, পাদ পরিচয়ে আজকে আমাদের যে পডকাস্ট, গ্র্যাজুয়েশনের পরে কি, এবং তা নিয়ে আবার আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন কুণাল বাবু, কুণাল মিশ্র। স্বাগত আমাদের এখানে। শুরুতেই গ্র্যাজুয়েশনের পরে কি এই নিয়ে এত কনফিউশন কেন ছাত্রদের মধ্যে? খুব স্বাভাবিক। গ্র্যাজুয়েশন অবধি আমাদের একটা নেভিগেশন থাকে, সোসাইটির কাঠামো আর রয়েছে, স্কুল, ইনফ্রাস্ট্রাকচার, কলেজ, বাবা মা, অভিভাবক, টিউশন। আমাদের কাছে ফোকাস শুধুই থাকে মেরিট, বেটার একাডেমিক, এই ধরনেরই জিনিস। কিন্তু গ্র্যাজুয়েশনের পরে যে আউটার ওয়ার্ল্ডের সাথে যে এক্সপোজ করার যে লার্নিংটা, সেটা কিন্তু কোনো স্টুডেন্টই পায় না, আমরা কেউই পাই না। এবার গ্র্যাজুয়েশনের পরে আসার পর প্রত্যাশা প্রচুর হয়ে যায় যে গ্র্যাজুয়েট হয়ে গেছে, এবার কি করবে, তোমার জানার কথা। সেইখানে কনফিউশনটা বাড়ে। হয়তো গ্র্যাজুয়েশন করেছে একটি স্টুডেন্ট তার ইচ্ছা সহকারে নয়। খানিকক্ষণ আগেই যেই একটা আমরা এক্সাম্পল পেলাম, এরকম এক্সাম্পল ঝুড়ি ঝুড়ি রয়েছে। সায়েন্সের স্টুডেন্ট কমার্সে যাচ্ছে, সায়েন্সের স্টুডেন্টস আর্টস হিউম্যানিটিজে যাচ্ছে, ভীষণ ক্রিয়েটিভ। তার ব্যাচেলর ডিজাইন করার কথা, সে কিন্তু ব্যাচেলর ডিজাইন না করে আর্টস হিউম্যানিটিজে সিম্পল প্রোগ্রামে চলে গেল। এবার গ্র্যাজুয়েশনের পর সে তার ভেতরে যে ক্রিয়েটিভিটিটা রয়েছে সে স্টিল ক্যারি করছে, সেটাই যদি ও প্রোগ্রামের মধ্যে পেয়ে যেত, একটা স্কিল এনেবল গ্র্যাজুয়েশন, তাহলে সে হয়তো একটা রোজগারের দিকে দিশা পেত। যে কথাটা আপনি বললেন,
একটা এক্সাম্পল দিলেন, এই ধরনের ট্যালেন্টও রয়েছে যারা মাল্টিফেসেড ট্যালেন্ট বলা যায়। কিন্তু কোথাও এটা তো ট্যালেন্টটা নষ্ট। নষ্ট তো হলোই। মানে ও যেখানে যেখানে আমি বলছি, এখন যেটা বললাম যে এখন সে অ্যাডমিনিস্ট্রেশন পোস্টে রয়েছে, মানে উঠে এসছে অ্যাডমিন, এবং একই সঙ্গে টেকনিক্যালে যাওয়ার জন্য যেহেতু তার ওই ব্যাকগ্রাউন্ডটা ছিল, সেই জন্য আবার পরবর্তী পরীক্ষা দিচ্ছে ইন্টারনালি, সেই সঙ্গে আবার এমবিআরইও করছে, যে কারণ এটা কোথাও ভাবে টেকনিক্যালি ওকে ওই ওর যে জব প্রোফাইল তাতে হেল্প করবে। ইকোসিস্টেম তখন ওকে গাইড করেনি। এই যে নেভিগেশন সিস্টেমটা ছিল অভিভাবকদের বা সোসাইটি বা ফ্যাকাল্টি লেভেলে, যখন আমরা কলেজে পড়তে যাই সেখানে তো একটা গাইডেন্স পাই, সেটা ছিল না। সেটা বলতে গেলে এখনো সেইভাবে নেই, তার ফলেই কনফিউশনটা হয়। আজকে এই ক্যান্ডিডেট যার কথা আপনি বলছেন, রিয়েল টাইম স্টোরি, সে যদি বিকমের পরে 2 বছর 4 বছর চাকরি করার পরে এমবিএ করতো, সেই জায়গায় তখন আজকের দিনেও প্রবাবলি একটা সিনিয়র ম্যানেজমেন্ট জায়গায় থাকতো, ইভেন ইফ ইট ইজ পিএসইউ, যেই কথাটা আপনি বললেন। তো এইটা গ্যাপ তো রয়েছে, এই গ্যাপটাকে মিটিগেট করার জন্য একটা কমপ্লিট কাঠামো দরকার, একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার। সেটা এডুকেশন সিস্টেম, বাড়ির অভিভাবকদের মোস্টলি অ্যাওয়্যার হতে হবে আর অ্যাওয়্যার করাতে হবে। আজকে দেখুন না, ফ্যামিলির মধ্যে বাবা মা দুজনেই ওয়ার্কিং প্যারেন্টস, কি বা কেউ একজন ওয়ার্কিং প্যারেন্টস, তারা তাদের ওয়ার্ক কালচার বা তারা যে কাজ করছে, যা ইন্ডাস্ট্রিতে রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে সবাই আছে, তো বাচ্চাদের কিন্তু ডাউনলোড করে না সেই লার্নিংসগুলো, যে তোমার গ্র্যাজুয়েশনের পরে কি ধরনের স্কিল দরকার, যেটা তুমি গ্র্যাজুয়েশনের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই অপ্ট করা শুরু করো। কেন আমরা এডুকেশন সিস্টেম থেকে আর্নিং সিস্টেমে যাচ্ছি। তো একটা জায়গায় আমরা বলি না যে গ্র্যাজুয়েশনদের ফিউচার স্কিলস কি, তো এখন ওই ফিউচার স্কিলসের জায়গা এখন প্রেজেন্ট স্কিল, এখন যা অ্যাভেলেবেল আছে স্কিল, সেগুলোকে অ্যাডপ্ট করতেই হবে। এমপ্লয়েবিলিটি স্কোর কার্ড বাড়াতে হবে। আমরা ওই যে এসজিপিএ সিজিপিএ আসে যেগুলো সেমিস্টার প্রোগ্রামে, যে মেরিটগুলো পায় স্টুডেন্টরা, এমপ্লয়েবিলিটি স্কোর কার্ড কিন্তু হাইলি ইম্পর্টেন্ট। কি ধরনের স্কিল আমার নেওয়া উচিত, আমার কারিকুলাম বেসিসেও আমরা যেতে পারি। আপনি দেখুন না, সাধারণত একটা যদি খুব লাইফ এক্সাম্পল একটা বলি, একটা খাবারের জিনিস নিয়েই বলি, পিজা। ভিজুয়ালাইজ করুন আপনি পিজা কিরকম দেখতে হয়। একটা ব্রেডের একটা ইয়ে থাকে, তার উপর কিছু টপিংস থাকে, রাইট রাইট। সো পিজা ব্রেড বা পিজা বেস, তার উপরে টপিংস। তো পিজার জন্য টপিংসটা কি, ইজ এ স্কিল। ইয়েস। তো আমি যদি স্কিলগুলো সরিয়ে দিই, পিজা বেস তার আপনি কোনো খাবেন না, আমি খাবেন, কেউ মার্কেটে চলবে না। আর যদি শুধু স্কিল নিয়ে আসি, ডিগ্রিটাকে সরিয়ে দিই, তাহলে আমি কোন জায়গায় সাজাবো এই স্কিলসগুলো। সো কম্বিনেশন খুব দরকার। যা পড়ছি আমি, যদি স্বেচ্ছায় সেই কারিকুলামটা নিয়ে থাকি উইদাউট এনি কম্পালশন, বাবা মা বলেছে সায়েন্স পড়তে হবে তোমায়, বিএসসি বায়োলজি জুলজি পড়ো, সেটা আলাদা। বাট আমি যদি আমার প্রোগ্রামে যাচ্ছি, লেটস এ বিকম বা সায়েন্সই হলো না কেন, বা আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, রিলেটেড স্কিল আমার শেখা উচিত। আর যেটা বলছিলাম যে আমাদের সময়টা ছিল 1 দশক 2 দশক বা তার আগে 3 দশক, এখনো কি এই সমস্যাটা আপনি দেখতে পান যে কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই এগোচ্ছে এবং পরে গিয়ে একটা বিপদের মুখে পড়ছে, এবং তখন বুঝতে পারছে না যে আমি হয়তো কেউ কেউ পড়াশোনায় খুবই ভালো, কিন্তু কোনো চাকরির কোনো অপশন খুঁজে পাচ্ছে না, কারণ তারা কোনো রকম প্ল্যানই আগে থেকে করেনি। একদম তাই, অনেক আছে। প্রায় যারা প্রফেশনাল ডিগ্রির দিকে চলে যাচ্ছে 11-12 পরে, লেটস এ মেডিকেল হলো বা ইঞ্জিনিয়ারিং হলো বা ল হলো, এছাড়া বাকি যে পপুলেশনটা রয়েছে তাদের মধ্যে ক্লাউড অফ কনফিউশনস আছে। বিশেষ করে বিএসসি, বিকম বা বিএ, এই যে জনাটা প্রচুর স্টুডেন্ট আছে, এটা ম্যাক্সিমাম পপুলেশন তো সেখানে। আপনি যদি ইন্ডিয়া স্কিল রিপোর্ট দেখেন, 2016 থেকে স্টার্ট হয়েছে, আমি 2022-এর রিপোর্ট বলছি, ডেটা সেন্ট্রিক। আমি 22 থেকে অ্যাকচুয়ালি ফলো করছি এটা। এই বছরও দেখলাম 2026-এর রিপোর্ট, জার্নাল বেরিয়ে গেছে, ইন্ডিয়া স্কিল রিপোর্ট, আপনি যদি গুগল করেন পেয়ে যাবেন। ইন্ডিয়াতে মোস্টলি হায়ার্ড স্কিল হচ্ছে বিটেক অ্যান্ড তারপরে এমবিএ। তার সবাইকে এমবিএ করতে তা না, আমি ডিসকাস করবো সেটাকে নিয়ে, বলবো। যেহেতু ওইখানে পপুলেশনও কম, ইন্টায়ার ইন্ডিয়াতে দেখুন সবার
ক্ষেত্রেই তো ইঞ্জিনিয়ারিং পসিবল হয় না, বা মেডিকেল হয় না, বা ল হয় না। ম্যাক্সিমাম পপুলেশন, ম্যাক্সিমাম ইউথ 11-12 পরে জেনারেল ডিগ্রিতেই যায়। এই কনফিউশনটা ওই জেনারেল ডিগ্রি থেকে আসে। যারা প্রফেশনাল ডিগ্রিতে যাচ্ছে তারা তো একটা ভিজিবিলিটি পেয়ে যাচ্ছে যে এরপরে আমাকে কি কাজ করতে হবে, কোথায় আমার ভিজিবিলিটি আছে, কোথায় আমার চাকরি আছে। আইটি ফার্ম হতে পারে, বা যদি সিএ করছি আমি, তাহলে আমি জানি যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে আমার জবস হতে পারে। বাট জেনারেল স্টুডেন্টদের জন্য ভীষণ ডিফিকাল্ট টু চুজ। এইটা আমরা অভিভাবকরা, আমরা যারা সোসাইটিতে এক্সপিরিয়েন্স রয়েছে, যারা বড় বড় প্রফেশনালসরা রয়েছে, রিটায়ার্ড পার্সোনালসরা রয়েছে, যারা যে যার জায়গা থেকে অনেক সাকসেসফুল হয়েছে, তাদের কিন্তু সমাজে আসা উচিত, এগিয়ে আসা উচিত অ্যাওয়ারনেস দেওয়ার জন্য। যে মানে কোথাও আপনার কি মনে হয় মানে স্টুডেন্টরা হয়তো বেশিরভাগ স্টুডেন্টরাই জানে না অ্যাকচুয়ালি কি চায়? ভেরি অনেস্ট, স্টুডেন্টরা জানে যে ওরা কি চায় না, কিন্তু স্টুডেন্টরা এটা জানে না যে কি চাই আমরা। স্টুডেন্টরা 9 to 6 জব করব না, ঠিক আছে, বা আমি ডেস্ক জব করব না, বা আইসোলেশন জব করব না। এই জিনিসটা স্টুডেন্টরা চায়, যে আমি কি করব না সেটা জানে, কি করব সেটা জানতে পারে না। তার জন্য কি করতে হবে? তার জন্য সেলফ অ্যাসেসমেন্ট ভীষণ দরকার। তাহলে আমার কি পছন্দ, আমি লোকজনদের নিয়ে কাজ করতে চাই, রাইট, বা 9 to 6 জব না করে আমি ফ্লেক্সি জবসে যেতে চাই। এ ধরনের প্রচুর জব অপরচুনিটিস রয়েছে। একটি লোক, আমি একটা আমার রিয়েল টাইম স্টোরি বলছি, 2022-এর বিএসসি ইকোনমিক্স, মৌলানা আব্দুল কালাম আজাদ কলেজ থেকে, প্লেন গ্র্যাজুয়েশন। সেই ছেলেটা কোনো একটা ক্লোজ রিলেশনে আমার সাথে সান্নিধ্যে আসে, বলে যে আঙ্কেল, আঙ্কেল এরকম রয়েছে, আমি কি করব, আমার খুব ইচ্ছে আছে, আমি এই 9 to 6 জব করব না, আর আমার লোকেদের সাথে কাজ করা খুব ভালো লাগে, আই ওয়ান্ট টু গেট কানেক্টেড উইথ দি পিপল, উইথ দি সোসাইটি। তো আমি বললাম, তাহলে তুমি সেইভাবেই প্ল্যান করো, বাট তুমি তো বিএসসি ইকোনমিক্স পড়ছো, তাও বলে আমার মাথায় কিছু কিছু আইডিয়াজ আসে। হ্যাঁ, তাহলে কি? ও বললো আমি স্যান্ডউইচ ডেলিভারি করতে চাই। ওকে। হ্যাঁ, আমি বললাম বাহ, খুব ভালো, তাহলে চ্যালেঞ্জ কোথায় আছে? বলে চ্যালেঞ্জ তো সেরকম নেই, বাট বিএসসি ইকোনমিক্স পড়ছি, এইখানে যদি ভালো নাম্বার না আসে, তারপরে তো আমার ফোকাস অন্য, মানে কি করব আমি জানি না। তো বাড়ির লোকেদের সাথে কথাবার্তা হলো, বাবা রিটায়ার করছিলেন সেই টাইমে, বলে আমি ফিনান্সিয়ালিও খানিকটা সাপোর্ট করতে চাই, আর পড়ালেখাও আমি চালাবো। তো একটা টোস্ট মেকার কেন চাঁদনিতে গিয়ে, 2 বন্ধু তার সাথে আসে, একটু সিনিয়র ছিল তারা, সেম কলেজেরই প্রবাবলি। ওরা স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানাতো, সকালবেলায় ডেলিভারি, দুপুরবেলা কর্পোরেট সেক্টরে, সেক্টর 5-এ ডেলিভারি, অ্যান্ড সন্ধেবেলায় টেক অ্যাওয়ে, বাড়িতে ফিরছেন আপনি যখন, স্ন্যাক্স খেতে খেতে আপনি যেতে পারেন। এই ধরনের কনসেপ্ট ফেসবুক, ইনস্টাগ্রামে ওরা পাবলিশ করলো। বছর দেড়েক গেল, বিজনেস আপ অ্যান্ড ডাউন এইভাবে হয়েছে। হওয়ার পর ও সাডেনলি যখন পাসড আউট হলো বিএসসি ইকোনমিক্স থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, দেন ই ডিসাইডেড টু গো ফর এমবিএ। আমি বললাম এটা তো ভালো চয়েস, তাই এমবিএ তুমি কি করবে? বলে এমবিএ মার্কেটিং করবো। 1 বছর ক্যাট দেয়, নাম্বার সেইভাবে আসেনি, জাস্ট যাকে বলে আর কি প্রিলিমিনারি স্টেজ ছিল। সেকেন্ড টাইম আবার ক্যাট দেয়, বেশ ভালো নাম্বার আসে, আইএমটি হায়দ্রাবাদে জয়েন করে। আজকের ডেটে বিএসসি ইকোনমিক্স একটি ছেলে, যে বছরখানিক নিজের স্টার্ট আপ বলবো না, বাট অ্যাক্টিভিটিতে ছিল, ঠিক আছে, মানে ভাবিনি। দেখুন, আমার কথা বলার উদ্দেশ্য এটাই যে আমি যদি ভেবেই যাই যে কি করব তাহলে হবে না। আই শুড বি মুভ অন, গতিশীল হতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে। সেই ছেলে আজকের ডেটে আপনি চিন্তা করবেন না একটা ইঞ্জিনিয়ার থেকে বেশি স্যালারি রোজগার করে। মানে ক্ল্যারিটিটা থাকা দরকার যে আমি কি চাই, আমি কি চাইছি। একদম। আমি একটা জাস্ট ইনপুট দিচ্ছি আরেকটা। গ্র্যাজুয়েশনের পরে হয় কি জানেন তো, যদি আমি স্টুডেন্টদের জিজ্ঞেস করি যে মেনু কার্ডের মধ্যে যদি 200টা আইটেম থাকে একটা রেস্টুরেন্টে গেলে, তখন ওই পাতা পাল্টাতে পাল্টাতে কি ফিল হয়? কনফিউজ ফিল হয় তো।
তো অপরচুনিটি নেই এটা নেই, অপরচুনিটি অনেক বেশি আছে, সেই জন্যে কনফিউজ। এবার কোন অপরচুনিটিটা তোমার জন্য রাইট সাইজিং আছে সেটা সেলফ অ্যাওয়ারনেস ভীষণ দরকার। ধরুন যারা সায়েন্স নিয়ে পড়েছে তাদের ক্ষেত্রে কিভাবে রাস্তাটা কতটা রয়েছে খোলা এবং কি কি রাস্তা রয়েছে যাওয়া? দেখুন, সায়েন্স কে আমি যদি একটা সার্কেলের মধ্যে রাখি, একটা বিন্দুর মধ্যে, সায়েন্স নিয়ে স্টুডেন্ট 360 ডিগ্রি ঘুরতে পারে। সায়েন্সের জনারে যেতে পারে, কমার্সের জনারে যেতে পারে, আর্টস অ্যান্ড হিউম্যানিটি, ডিজাইন, যে কোনো জনারে সে যেতে পারে, মুভ অন করতে পারে। ডিপেন্ড করছে তার এরিয়া অফ ইন্টারেস্টটা জানা খুব দরকার। সেই জায়গায় সে যদি নিজের সেলফ অ্যাওয়ারনেস না পারে তাহলে ডেফিনেটলি কোনো প্রফেশনাল হ্যান্ড বা প্রফেশনাল আমাদের মতন ক্যারিয়ার কাউন্সিলার যারা রয়েছে ডেফিনেটলি গিয়ে একবার তার নিজের সাইকোমেট্রিক অ্যানালিসিসের মাধ্যমে সে জানতে পারবে যে আদার দেন সায়েন্স কোন কোন ফিল্ডে তার অ্যাকিউমেনশিপ রয়েছে, তার স্কিলস রয়েছে, রাইট? কমিউনিকেশন স্কিল কত আছে, লজিক্যাল এবিলিটি কত রয়েছে। যদি সে এরপরে সায়েন্সের ওপরেই যদি যেতে চায় তাহলে তার সায়েন্সের অ্যাকিউমেনশিপ, তার নিউমেরিক্যাল এবিলিটি কতটা রয়েছে, এই জিনিসগুলো হেল্প করে। মানে বলতে গেলে সায়েন্সের স্টুডেন্ট তার ওশনস অফ অপরচুনিটি রয়েছে সবসময় যারা সায়েন্স নেন, একদম, সেটা আমরা দেখতেও একদম। পাচ্ছি গিয়ে। একদম রিসার্চের দিকে যেতে পারে। আজকে ভারতবর্ষের রিসার্চ অ্যাম্পল অফ অপরচুনিটি অনেক বেশি। অনেক কিন্তু বেশি, অনেক বেশি। আমি অনেকেই জানি যারা বাইরে রিসার্চ করছে, হুম। অবশ্য অনেকে ফিরতেও চাইছে, সেটাও সত্যি কথা। তো সেই দেখুন, দিক দিয়ে আমার জেঠু রিসার্চ করতে বাইরে গেছিল। হুম, ওই টাইমে ভারত আর এই টাইমে ভারত, ইন্ডিয়া ইজ চেঞ্জ। আপনি প্রধানমন্ত্রী রিসার্চ ফান্ড বলে রয়েছে, সেখানে গিয়ে দেখবেন ভারতবর্ষে প্রায় 100-র ওপরে রিসার্চ উইং আছে যেখানে ফান্ডিং হয়। আপনাকে সেই জিনিসগুলো জানতে হবে একটি স্টুডেন্ট যারা সায়েন্স অ্যান্ড রিসার্চের উপরে প্ল্যান করছে। অনেক সময় হয় কি, আমাদের কাছে একটা হোয়াইট লেয়ার রয়েছে যে ভারতবর্ষের রিসার্চ ঠিক সেরকম নয়, আমরা বাইরে গিয়ে করব। অ্যাওয়্যার হয়ে বাইরে যাওয়াটা বেটার, তাহলে আমার কাছে চয়েস থাকবে। আনঅ্যাওয়্যার হয়ে বাইরে চলে যাওয়াটা ইট ইজ নট ভাইজেবল। মানে শুরু থেকেই এটা মাথায় আর কি প্রি কনসেপ্ট আইডিয়া যে কেন জেনারেশন দেখে এসছে, হ্যাঁ, যে রিসার্চ করতে কাকা, বাইরে, জেঠু, হ্যাঁ হ্যাঁ, একদম, দাদা, আমরা জানতাম যে research রিসার্চ করতে বাইরে আছে। এখানে দেখুন ইন্ডিয়ায় science বসে থেকে রিসার্চ করছে ইস- এটা খুব হ্যাঁ, কমই। আর চাকরির ক্ষেত্রে yes, সেক্টর, হ্যাঁ, দেখুন, প্রাইভেট বা গভর্নমেন্ট সেক্টর, কোথায় চাকরির কিরকম? ক্ষেত্রে ডিপেন্ড করছে। দেখুন, যদি কারণ আমি আমরা তো আলটিমেটলি জবে গিয়েই ল্যান্ড আপ করি দিনের শেষে, এবং যেটা আগেও আপনার সবসময় হয়েছে যে পে প্যাকেজ, স্যালারি কি ড্র করছি, কত টাকা রোজগার করছি দিনের শেষে। দেখুন গভর্নমেন্ট, এই প্রশ্নটা অ্যাকচুয়ালি ঠিক ক্যারিয়ার কোশ্চেন্স নয়, এটা লাইফস্টাইল কোশ্চেন, ঠিক আছে? ওকে, সো কিন্তু তাহলে কি আপনি বলছেন যে মানুষ গুলিয়ে ফেলে কেরিয়ার আর লাইফস্টাইলের মধ্যে? খানিকটা হলে গভর্নমেন্ট জব কি দিচ্ছে? সেফটি, সিকিউরিটি, সেফটি মানে মোর সিকিউর, ফিনান্সিয়াল সিকিউরিটি, রাইট? পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিটস আছে, একদম। এই কয়েকটা জিনিস রয়েছে। স্টেবিলিটি আছে। কর্পোরেট জব ইন আর্লি লাইফ, হাই পে, হাই পেসড এনভায়রনমেন্ট, ভীষণ চ্যালেঞ্জিং। আমরা দুজনেই যদি দেখি আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার্স হতেই পারে। আমি ভীষণ চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট পছন্দ করি। আমি Right. করি। হ্যাঁ, Pressure, জাস্ট হ্যাঁ, বলছি, হ্যাঁ, মানে কথা, হ্যাঁ, কিন্তু কথা অনেকে বলছি। করে যারা চায় না। তাহলে They want- সেইভাবে ডিসাইড করতে হবে যে আমি কি চাইছি, আমি কোন এনভায়রনমেন্টে কাজটা কোন করছি। এনভায়রনমেন্টে আমি কাজটা করতে চাইছি। আর এই গ্রুমিংটা কিন্তু আসবে ফ্যামিলি থেকে, এইখানে ফ্যামিলি আমার- ইকোসিস্টেম থেকে আসবে। হ্যাঁ, বলুন। এইখানে আমার একটা প্রশ্ন আছে। অনেকে যেটা মনে করেন যারা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে কাজ করে তাদের কাছে যেটা বুঝতে অসুবিধা হয়, যারা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে কাজ করতে চায় না তারা কিন্তু বুঝতেই পারে না যে কেন হয়। মানে এটা আমার ক্ষেত্রেও হয়েছে যে প্রেশারটা নিয়ে আমি হয়তো কাজ করছি, আমার চোখের সামনে আমি অন্যদের দেখছি সেই প্রেশার মানে নেবই না, মানে না আমি কেন এত প্রেশার নেব, এবং সেটা কোনোভাবেই
বুঝতে পারছি না যে কেন নিতে পারছি না। সে তখন পরে বলছে যে না, সবাই মানে সবার কাছে এটা এরকম নয় প্রায়োরিটি, কাজ আমরাও করবো ভালো করে, কিন্তু আমার একটা সিস্টেম থাকবে, যেটা বলা যে সিস্টেম থাকবে, যে একটা নির্দিষ্ট সময় থাকবে, তারপর যেমন সুযোগ সুবিধা গভর্নমেন্ট হলে আপনার হলিডে বলুন ইয়ে বলুন সেগুলো অনেক বেশি, অবভিয়াসলি প্রাইভেট সেক্টরে সেটা নেই। এবং প্রাইভেট সেক্টরে, যে কোনো প্রাইভেট সেক্টরে, যে কোনো ফিল্ডে, যে কোনো স্ট্রিমে, সায়েন্স হোক যাই হোক, যেখান থেকে আসুক না কেন, যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে টাইমের একটা ওরকম থাকে না যে আমি এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের কাজ ঘুরবে। কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে এখন যদি একটু পাল্টাচ্ছে, তাও আমি বলবো সেই তুলনায় অনেকটাই এটা রয়েছে। তো এখানে সমস্যাটা কোথায়? আপনি তো দু ধরনের স্টুডেন্টদের সঙ্গে বসেছেন। দেখুন, দুটো জিনিস আছে এই অবজেক্টিভে, একটা হচ্ছে হাই পেসড এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে স্ট্রাকচার ওয়ার্ক এনভায়রনমেন্ট। আমার কোনটা পছন্দ? হাই পেসড হলে ডেফিনেটলি আমি কর্পোরেট সেক্টরের দিকে আমার ইনক্লিনেশন থাকবে, স্ট্রাকচার হলে গভর্নমেন্ট। খানিকক্ষণ আগেই আপনি একটা কথা বললেন যে গভর্নমেন্ট এখন হয়তো একটু চেঞ্জেস আসছে। একটু চেঞ্জেস আসছে না, গভর্নমেন্টেও পারফরমেন্স মেট্রিক স্টার্ট হয়ে গেছে। তো আমাদের সাজেশন এটাই থাকে যে যদিও গভর্নমেন্ট জব রয়েছে, তো সেখানে খুব ভালো করে ডেলিভারি করার দরকার, বা ইন্টারনাল জব পোস্টিং নিয়ে অন্য কোনো ডিপার্টমেন্টে শিফট করা। Definitely government job, safe and secure after retirement, there could be benefits. But depend করছে একটা ইন্ডিভিজুয়ালের উপরে, সে কি অ্যাসপায়ার করছে, কি ধরনের এনভায়রনমেন্টে সে কাজ করতে চায়। ঠিক, একদম একদম। আরেকটা যেটা প্রশ্ন, যেটা শুরুতেই বলেছিলাম, আমাদের উদাহরণ, আপনার উদাহরণ, আমার উদাহরণও রয়েছে, যে বিটেক নিয়ে পড়ে তারপর সে নন টেকনিক্যাল বা অন্য দিকে শিফট করা, মানে সেটা কতটা দেখতে পান বা কতটা করলে কতটা ফলপ্রসূ হতে পারে? দেখুন, ডেটা বলছে 30-40% বিটেক হ্যাঁ, তারা 3 থেকে 4 বছরের নন টেকনিক্যাল জবে শিফট করছে। সারপ্রাইজিং। যেই জবে শিফট করছে সে বিকম থেকে আসা স্টুডেন্টও করতে পারে, বিএ থেকে আসা স্টুডেন্টও করতে পারে, বা প্লেন বিএসসি গ্র্যাজুয়েশন থেকে আসা স্টুডেন্টও করতে পারে। বাট বিটেক কেন এই কোম্পানিরা বিটেককে বেশি পছন্দ করে? ফর ইনিশিয়াল, মানে একদম তার চাহিদা আছে বলছেন, হ্যাঁ, ওখান থেকে যারা এই নন টেকনিক্যাল বিটেক পড়া, চাহিদা নয়, তারা নিজেরাই শিফট করছে ওই পজিশন গুলো দেখে। বাট বিটেক তো হায়ার হচ্ছে, মোস্টলি হায়ার হচ্ছে, বাট তারা পরের দিকে নন টেকনিক্যাল জায়গায় যাচ্ছে। তার একটা ওই কারণ হচ্ছে যে হয়তো কারোর কোডিং করার ইচ্ছে নেই আজীবন ধরে। সেখানে 30-40% আমরা দেখছি নন টেক জবসে টেকিরা যাচ্ছে। এক্সাম্পল রয়েছে, আপনি ধরে চলুন যে উইদাউট ম্যাথস আপনি কমার্সটা নিলেন, মানে বিকমে তো ম্যাথস থাকবেই, আপনি যদি বিবিও নিয়ে পড়লেন, ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা কমার্সের স্ট্রিমে যায়, গ্র্যাজুয়েটদের জন্য স্পেশালি বলছি আমি। তো আমারকে এক্সটার্নাল জার্নালের উপরে ডিপেন্ড হতে হবে, আমার কগনিটিভটাকে সেইভাবে ডেভেলপ করতে হবে। যেরকম মিন্ট আছে, ফিনান্সিয়াল এক্সপ্রেস রয়েছে, যদি আমি কমার্সে ফিল্ড, মানে কমার্সে ক্যারিয়ার করতে চাই, এই ধরনের জার্নাল আমাদের পড়তে হবে। আর তার সাথে সাথে ডেফিনেটলি স্কিল নেওয়া। এখন দেখুন, স্কিল মানেই হচ্ছে যে শুধুমাত্র যে কমিউনিকেশন স্কিল নয় সেটা না, কারণ কমিউনিকেশন স্কিল তো ডেফিনেটলি লাগবে এমপ্লয়াবিলিটি স্কোর কার্ড বাড়াতে গেলে। বাট আইটি রিলেটেড কিছু স্কিল নন ম্যাথসের উপরে রয়েছে। দেখছে, ধরে চলুন আমি ইউআই ইউএক্স এর উপরে কাজ করতে পারি, ডিজিটাল মার্কেটিং আছে, পারফরমেন্স মার্কেটিং আছে, গ্রোথ মার্কেটিং রয়েছে, সেলস প্রফেশন রয়েছে, সেলস অ্যান্ড মার্কেটিং প্রফেশন আছে। কমার্স থেকে আমি এইচআরেও যেতে পারি, কমার্স থেকে আমি অপারেশনসে যেতে পারি, সাপ্লাই চেন লজিস্টিক, এই যে ডার্ক স্টোরসগুলো হচ্ছে বা ওয়্যার হাউসিং হচ্ছে, এই যে ই কমার্স, D2C, এই যে ফিল্ডগুলো, ডাইরেক্ট টু কাস্টমার্স, এই ফিল্ডে তো নন ম্যাথস কমার্স অপরচুনিটি অ্যাম্পল। ভাবতেই হবে না যে আপনার কাছে ম্যাথস আছে, ম্যাথস নেই বলে আপনি বসে রইলেন, একদম নয়। আর যারা ডেফিনেটলি বিকম নিয়ে বসে আছে আর ম্যাথসটা একটু নড়বড়ে, তাদেরও চিন্তা করার দরকার নেই। বিকমের সাথে কিছু স্কিল শিখবো, যেরকম কদিন আগেই আমি মনে হয় বলেছি ফরেন্সিক অ্যাকাউন্টিং একটা আসছে। ঠিক,
AML আছে, অ্যান্টি মানিটারি লন্ডারিং একটা স্কিল রয়েছে। NSIM এর একটা পোর্টাল আছে, ন্যাশনাল সিকিউরিটি এক্সচেঞ্জের, সেবি গভর্ন করছে এটা। আপনি সেখান থেকে কেওয়াইসির স্কিল শিখতে পারেন, যেন ব্যাংকিং হায়ারিং হয়। AML স্কিল নিতে পারেন, ফরেনসিক স্কিল নিতে পারেন, ফরেনসিক অ্যাকাউন্টিং এর উপরে স্কিল নিতে পারেন। এই ধরনের স্কিল আছে। তার সাথে সাথে আপনি পাইথন, জাভা, মঙ্গোডিবি, এই যে পাইথনের তো খুব ডিমান্ড। ভীষণ প্রত্যেকটা ফিল্ডেই পাইথন আছে, লাগে আর কি। MSQL যদি শিখে নেন ডেটাবেস ম্যানেজমেন্টের উপর, এগুলো তার জন্য আমাকে খুব বেশি বড় ডিগ্রি বা ভীষণ ব্রিলিয়েন্ট হতে হবে তা নয়। তো কমার্স মানেই এটা তো কাজ করে না মাইন্ডসেট, এখনো কি এটা আছে? একটা সময় ছিল যে MBA নলে CA, সেটা কি এখনো আছে? মানে কমার্সের সঙ্গে মানে দেখুন, আমরা তো অভিভাবকদের এলিমিনেট করতে পারবো না ডিসকাশনে। আমার ওই উইক পয়েন্টটা রয়েছে, বারবার আমি ওইদিকে ঘুরে যাই। তো অভিভাবকদের কাছে CR MBA রয়েছে। আজকের ট্রেন্ডিং জব অপরচুনিটিস গুলো যারা গ্র্যাজুয়েট করছে তারা ডেফিনেটলি জানে, কিন্তু তারা সাহস করে উঠতে বলতে পারে না যে আমাদের এই লাইনগুলো একটু যাওয়ার ইচ্ছে রয়েছে। এবার বিকম পড়ছি তো CA ট্রাই করতেই হবে। CA যদি না হয় তাহলে ACCA করতে হবে, FRM করতে হবে, সীমা করতে হবে, CMA আছে, CFA রয়েছে। এগুলো হাই ডমিনেন্ট ম্যাথস লাগবে। যে বিকম খেলার ছলে করেছে তার পক্ষে সম্ভব নয় এটা। হ্যাঁ, মানে এরকম আগে দেখেছি যে যারা এটা পাচ্ছে আর একটু এই বিকম করে নেয়, এরকম ভাবেও পড়াশোনা করেছে একটা সময়, কিন্তু এটা এখন আর একদম এখন না। অনেক কলেজগুলোতেও এখন ইন্টিগ্রেটেড বিকমে এই ধরনের প্রফেশনাল কোর্স চলে এসছে, অনেক ক্যাম্পাসে চলে এসছে। তো বিকম যদি আমি পড়ি, আমার ম্যাথসটা যেন 11-12-এ থাকে, আর ম্যাথসের উপরে আমার যেন একটা অ্যাফিনিটি থাকে। আর যদি ইকোনমিক্স পড়ছি তাহলে আমার ম্যাথসের উপরে একটা আসক্তি থাকা দরকার, একটা ইন্টারেস্ট এরিয়া। বিকজ BSc ইকোনমিক্স থেকে আমি ডেটা সায়েন্সে যাচ্ছি, BSc ইকোনমিক্স থেকে আমি অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে যাচ্ছি। অ্যান্ড এই অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ইজ নাথিং নিউ। পেরেন্টসরা জানে না, তারা শুধু জানে CA আর MBA তো পরে জেনেছে, CA বা কস্ট অ্যাকাউন্টেন্ট, CMA। অ্যাকচুয়ারিয়াল সায়েন্সটা কি? আমি একটা মিনিট বেশি নিচ্ছি জাস্ট বলার জন্য। অ্যাকচুয়ারিয়াল সায়েন্স এটা মোস্টলি কম্পিউটেশনের উপরে কাজ করে। তার ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্স্যুরেন্স বা গভর্নমেন্ট এজেন্সিজ, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, যারা ধরো যদি ইন্স্যুরেন্স হয়, ইন্স্যুরেন্সে পলিসির 1 টাকা কম বেশি হলে কতটা কোম্পানি বেনিফিটেড হবে আর কতটা সাবস্ক্রাইবার হবে, এইটা কিন্তু নির্ধারিত করে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের মেথোডোলজি। একটা বিটেক থেকে হাইয়েস্ট পেড স্যালারি হচ্ছে অ্যাকচুয়ারিয়াল সায়েন্টিস্ট। তাকে যেই ক্র্যাক করতে হয়নি, সায়েন্স পড়তে হয়নি, ম্যাথসটা সঙ্গে ছিল। 11-12-এর পরে ACET-র পরীক্ষা হয়, অ্যাডমিশন। ACT হচ্ছে অল ইন্ডিয়া কমন এন্ট্রান্স টেস্ট ফর অ্যাকচুয়ারিজ এর ওপরে, অ্যাকচুয়ারিজ কমন এন্ট্রান্স টেস্ট। সো BSc ইকোনমিক্স পড়তে পড়তে বা BBA পড়তে পড়তে তার যদি ম্যাথসের উপরে ভালো দখল থাকে, এই প্রোগ্রামটা করতে। এটা 13টা পেপার, 5 থেকে 6টা পেপার যদি ক্লিয়ার করে, হি অর শি গেটস এ ভেরি গুড জব ইন GCC ফার্মস, কনসাল্টিং ফার্মস যেগুলো রয়েছে, গ্লোবাল কনসাল্টিং ফার্মস, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ফিনটেক, সব জায়গায়। তো এই ক্ষেত্রে কমার্সের ক্ষেত্রে যেটা 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 বারবার যেটা বলার, যে তাহলে স্কিল বেসড, একদম স্কিল, এটা খুব ইম্পর্টেন্ট। ভীষণ মানে ভীষণ স্কিল বেসড কমার্সের মধ্যে মানে শুধুমাত্র যেগুলো আমরা জানি তার বাইরে একটা স্কিল বেসড কিছু ডিগ্রি নেওয়া বা স্কিল বেসড কিছু কোর্স করা, সেটা খুব ইম্পর্টেন্ট কমার্সে যারা রয়েছে। ট্যাক্সেশনের উপরে দেখুন, আপনি বিকম, আমার যে GST মেনটেন করেন, খুব ছোটখাটো কাজ হয়, তাকে আমি জিজ্ঞেস করি, আরে সারা বছরে বলে 2টো এন্ট্রি করতে হয়, একটা 10 তারিখের ভেতরে, একটা 20 তারিখের ভেতরে, GSTR 1 আর 3A। তো পার এন্ট্রিতে ও নেয় 500 রুপিস।
মাসে একটা এন্টারপ্রাইজ থেকে দুটো এন্ট্রি হয়, যে কোনো একটা এসএমই, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ বা প্রোপ্রাইটারশিপ ফার্ম হলো, বা আপনি যদি আপনার পাড়াতে দেখেন 10 কোটিটার দোকান আছে, সবারই এখন জিএসটি রয়েছে, ঠিক ঠিক। সবাইকেই এন্ট্রি করতে হয়। বিকম পাসড আউট একটি ছেলে, প্লেন গ্র্যাজুয়েট, যদি জিএসটি স্কিল শিখে নেয়, ট্যাক্সেশন শেখে, হুম হুম ইনস্টিটিউশন আছে যারা এই প্রসেসটা শেখায়, এই সার্টিফিকেশনগুলোও দেয়, সে যদি সারা মাসে 50টা ছোট প্রোপ্রাইটার ফার্মকে ধরে নেয়, তাহলে বুঝতে পারছেন 50 আর- ইন্টু 100 কত। এবার আস্তে আস্তে সে যদি ক্যারিয়ার গ্রোথ চায়, সে আরো স্কিল শিখবে বা এরপরে আরো কোনো প্রোগ্রাম করবে, করতে করতে সে এগিয়ে যেতেই পারে। মানে স্কিল বেসড কোর্সেস বা ডিগ্রি এই জাতীয়, এটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা এখানে হচ্ছে যে আমি যদি কমার্স ফিল্ডে যাই, আর কমার্স থেকে আমার পিওরলি ইন্টারেস্ট অফ এরিয়া হচ্ছে থিওরি, হুম হুম অ্যান্ড আই এম ভেরি গুড কমিউনিকেটর, তাহলে আমি সিএস এর দিকে যেতে পারি, কোম্পানি সেক্রেটারি। আচ্ছা। আর এমবিএ কি কতটা ইম্পর্টেন্ট? মানে একটা সময় ছিল সবাই, আমাকেও একটা সময় আমাকে বলেছিল এমবিএ করে না, তো আমি তো বুঝতেই পারতাম না কি কি করব। মানে এমবিএ মানে একটা ভয়ও কাজ করে, বা এমবিএ বা একটা সম্ভ্রমও আছে আবার এমবিএ এর প্রতি, যে আচ্ছা ও এমবিএ করেছে। মানে একটা সময় আরো খুবই বেশি ছিল। তো সবার জন্যই কি মানে সবাই এমবিএ করতে পারে? না, Okay. এমবিএ করতে গেলে দু একটা জিনিস লাগে। সবাই এমবিএ, সবাই তো সবকিছু পড়তেই পারে, সেটা নিয়ে তো বাধা নেই। এমবিএ যদি করতে হয় একটা গ্র্যাজুয়েটকে, তাহলে আমি বলবো তার কাজের অভিজ্ঞতা নিয়ে করা উচিত, আচ্ছা। নট ইউজি আফটার ইউজি পিজি, মানে এমবিএ বা মাস্টার্স। আন্ডারগ্র্যাডের পরেই এমবিএ নয়, আন্ডারগ্র্যাড করার পর নিজেকে দেখতে হবে একটি গ্র্যাজুয়েটকে, যে সে কাজে যেন এঙ্গেজ হয়। সে ইন্টার্নশিপ হোক 1 বছর 2 বছর, হাফ এন ইয়ার, তার সাথে সাথে কোনো জায়গায় জব, ফুল টাইম বা পার্ট টাইম জব, নিজেকে আগে এঙ্গেজ করুক, টেস্ট করুক যে আমি কোন ফিল্ডে বেটার পারফর্ম করতে পারবো, বা কোন ফাংশনে, কোন রোলে। এমবিএ জরুরি কি না জরুরি সেটা তো ডেফিনেটলি একটা এক্সপিরিয়েন্স নেয়ার পরে, কিন্তু এমবিএ করবে কোথা থেকে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমবিএ হচ্ছে একটা গ্র্যাজুয়েটের লাস্ট প্ল্যাটফর্ম অফ এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাজ আ প্রফেশনাল ডিগ্রি। ওই লাস্ট প্ল্যাটফর্মটা যদি ভালো হয়, তাহলে তার ক্যারিয়ারের গ্রোথ দেখতে হবে না, সেটা একটা অটোমেটেড জায়গায় চলে যাবে। কারণ একটা ভালো ক্যাম্পাসে নেটওয়ার্কিংটাও হয়, সিনিয়র্সরা আসে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালমিনিসরা আসে ওই ক্যাম্পাসে, যারা বড় বড় পজিশনে রয়েছে, মেন্টরিং হয়, সেখানে একটা নেটওয়ার্ক বিল্ড আপ হয়। তো এমবিএ ক্যাম্পাস যখন কোনো স্টুডেন্ট দেখতে চায় বা নিজেকে অ্যাসপায়ার করে যে এরপরে আমি এমবিএ করব, তার সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে যেন ক্যাম্পাসগুলোও থাকে, নাহলে আরওআই জাস্টিফাই করতে পারবে না। গ্র্যাজুয়েশনের সাথে সাথে এমবিএ অ্যাজ ইকুইভ্যালেন্ট টু অ্যাজ অ্যান ফ্রেশার্স, বাট গ্র্যাজুয়েশন উইথ 2 to 3 or 4 years ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তারপরে এমবিএ, তাহলে সে প্রফেশনাল কনসিডার করা হবে। তারপরে যে জাম্পটা, সেই জাম্পটা নট অ্যাজ এ ফ্রেশার্স পাবে, সে অ্যাজ এ প্রফেশনাল জাম্প পাবে। সো এমবিএকে আমাদেরকে সবসময় এই কন্টিনিউয়াস জার্নির মধ্যে না রেখে একটা চয়েস অফ জার্নির মধ্যে রাখা উচিত ক্যারিয়ার প্ল্যানিং এর সময়। তো সায়েন্স কমার্স তো বুঝলাম, আর্টসে আসবো, কিন্তু তার আগে একটা যেটা আমার অনেকক্ষণ ধরে মাথায় ঘুরছে, একটা বিষয় যেটা সবার কনফিউশনটা থাকে, অনেকেরই থাকে, অনেকে মনে করে কিছু হবে না, আমার ক্ষেত্রে যেমন মনে হয়েছিল, হায়ার স্টাডিজ তারপরে কি মানে গ্র্যাজুয়েশনের পর আবার আরো স্টাডি করবে, না সে জবে ঢুকে পড়বে? আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল জবে ঢুকে পড়া ভালো। একটা ছোট আমি ডিপ্লোমা করেছিলাম, যে আমি এমএতে যাইনি, আমার আবার এতগুলো বছর যাবে। কিন্তু এখন আবার ঘুরে আমার মাঝে মধ্যে মনে হয় এমএটা করলেও হয়তো হতো। দেখুন, হায়ার স্টাডিজ সবসময় স্পেশালাইজেশন দিকে নিয়ে যায়। আমি বিএ ইকোনমিক্স বা বিএসসি ইকোনমিক্স পড়ছি, তাই এরপরে আমার ডেফিনেটলি একটা পাথ আমি দেখতে পাচ্ছি যে এমএসসি ইকোনমিক্স আছে। কিন্তু এমএসসি ইকোনমিক্সে যাওয়ার আগে আমার কোনো না কোনো জায়গায় নিজেকে এঙ্গেজ করে নেওয়াটা দরকার।
খানিকটা হলেও। আমি যদি নিজেকে কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের মধ্যে রাখি, এরকম অনেক প্রোগ্রাম আছে গভর্নমেন্টের, নীতি আয়োগের অনেক প্রোগ্রাম আছে। আমি স্পেশালি ইকোনমিক্স নিয়ে যখন এক্সাম্পলটা দিলাম, নীতি আয়োগটা রেফারেন্সে নিয়ে আসলাম। আপনি গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে দেখবেন এই ধরনের ইন্টার্নশিপ প্রচুর আছে। ওইটা করলে কি হবে, আপনি যখন স্পেশালাইজেশনে যাচ্ছেন, আপনার স্পেশালাইজেশনে কিন্তু একটা ডিসার্টেশন বলে পেপার। সেইটা আপনাকে কিন্তু ভালো রেজাল্ট দেবে। একেবারে কন্টিনিউয়াস। আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আসছি, দেখছে বিএ ইংলিশ অনার্স। আমার ছিল বিএ ইংলিশ অনার্স। বিএ ইংলিশ অনার্সের পরে কি এমএই করতে হবে। এবার আমার কিন্তু পড়ানোর খুব ইচ্ছে, রাইট? টিচিং একটা আমার খুব প্রিয় প্রফেশন। তো আমি বিএ ইংলিশ অনার্সের পরে আমি কন্টিনিউয়াস আবার এমএ ইংলিশ যদি করি, এটা আমার পক্ষে বেটার হবে, নাকি আমি বাচ্চাদের পড়াতে পড়াতে বিএড প্রোগ্রামে এঙ্গেজ করবো নিজেকে? তো সবসময় যে মাস্টার্স প্রোগ্রামই সাকসেসফুল ক্যারিয়ার পাথ নিয়ে আসবে তা নয়। মাস্টার্স করতে গেলে আমাদের একটা পজ দেওয়া উচিত। ভাবনার পজ নয়, ডুইং এর পজ, মানে গ্র্যাজুয়েট হয়ে করলাম কিছু, তারপরে দরকার হলে আবার মাস্টার্স করব, তারপর করব, দরকারের মধ্যে রেখে দিচ্ছি। সেটা কি এখন সিনারিওটা এরকম আরো বেশি জরুরি হয়ে পড়েছে আগের থেকে? কারণ আগে একদম বলাই হতো যে মানে এটা একদম ধরা বাঁধা ছিল, এই আচ্ছা বিয়ে, ও এবার তো তুই এমএ করবি, বা আচ্ছা তুমি এমএ করবো, হ্যাঁ, এবং তা মানেই আমি এমএ করবো, আমার জন্য জব খুলে যাবে। কিন্তু এখন তো দেখুন, আমার কাছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা বিএ এমএ বিএসসি এমএসসি বিকম এমকম করেও আসে, অভিভাবকরা নিয়ে আসে। অভিভাবকরাই চেয়েছিল যে একভাবে পড়ে বেরোক, তারপরে চাকরি। এবার যে গ্র্যাজুয়েশন করছে তার বয়স স্টার্ট হয় কবে থেকে? 18 থেকে 19, শেষ করছে 21-এ। সো 21-এর যে ম্যাচুরিটি, যে ক্যাপাসিটি, যা এনার্জি, সেটা গিয়ে যখন মাস্টার্সে যাচ্ছে, সে আস্তে আস্তে কিন্তু 5 বছরের একাডেমিক জার্নিতে সে এনার্জির ফোকাসটা কিন্তু কমে যাচ্ছে তার। আমার কাছে ডেটা আছে যে তারা মোস্টলি গভর্নমেন্ট চাকরির দিকে ফোকাস করতে শুরু করে। খাটবো না, সহজ বাংলায় এইভাবেই বলছি, যে চাকরির দিকে যাব না, মোস্টলি কর্পোরেট সেক্টরে। এবার গভর্নমেন্ট জব, তার বয়স হয়ে গেল মাস্টার্স 25, এবার গভর্নমেন্ট জবের জন্য আরো 2 বছর ট্রাই করলো, 26-27। এবার 27-এ বেরিয়ে এসে যখন গভর্নমেন্ট জব পাচ্ছে না, তখন এদিক ওদিক দেখে আর জব নেই মার্কেটে। কেন? ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2024-এর রেফারেন্স পয়েন্টটা আমি আবার তুলছি, সেখানে বলছে যে মোস্টলি হায়ার্ড এজ ইজ 21 to 26। মাস্টার্স করার পর আপনি কে কর্পোরেটস আপনাকে ফ্রেশার্স হিসেবে চাকরি দেবে, তাদেরও তো একটা এথিক্স আছে। আলটিমেটলি ফ্রেশার্সের তো একটা ব্যান্ড আছে, রাইট? খুব জরুরি আছে আজকের দিনে গ্র্যাজুয়েট হয়ে তার সাথে সাথে স্কিল শিখে আগে জবের মধ্যে চলে আসা। আমি আপনাকে আর্টস হিউম্যানিটিজের একটা এক্সাম্পল দিলাম ইংলিশ লিটারেচার নিয়ে, সেম গোজ ফর যদি কমার্স হয়, অ্যান্ড সেম গোজ ফর যদি সায়েন্স হয়। মাস্টার্স কিছুদিন পরে, এমবিএ 2 থেকে 4 বছর, আর যদি মাস্টার্স করতেই হয় তাহলে অ্যাটলিস্ট 1 বছর পরে নিজেকে ট্রাই করা দরকার। আর না হলে নিজের পেশেন্সকে সেইভাবে ধরে রাখতে হবে যে আমার বন্ধু গ্র্যাজুয়েটের পরে চাকরি করতে চলে গেল, ঘুম থেকে উঠে দেখলো আইফেল টাওয়ার ধরে রেখেছে, আর আমি এখনো মাস্টার্স করে যাচ্ছি। আমি মাস্টার্স করছি তাহলে আমার ইন্টেনশনে করছি, আমার চয়েসে করছি, তাহলে আমি পিয়ার প্রেশার ভাববো না, তাহলে আমাকে সেইভাবে প্রোগ্রাম করতে হবে আমাকে নিজেকে। সায়েন্স কমার্স তো হয়ে গেছে, এটা তারপরে এখানে এলাম আর্টস বা হিউম্যানিটিস, স্কোপ, জব স্কোপ এই মুহূর্তে জব মার্কেট। আমি বলছি, আমি যখন আর্টস নিয়ে পড়েছি যাদবপুর বিদ্যাপীঠে, 7জন ছেলে স্টুডেন্ট ছিল সেখানে, আউট অফ 77 বা 80 স্টুডেন্টস এর মধ্যে। সুতরাং বুঝতে পারছেন, যদিও সেটা অনেকগুলো বছর হয়ে গেল, প্রায় 24 বছর আগে, 99 মাধ্যমিক, তো 2001 যদি ধরি, কিন্তু এটা ছিল সিচুয়েশন যে 7টা ছেলে মাত্র পড়ছে সারা 80 জন স্টুডেন্টের মধ্যে। কিন্তু আমার মনে হয় এখন এই সিনারিও
মারাত্মকভাবে চেঞ্জ হয়ে গেছে? আর্টস হিউম্যানিটিজ এমন একটা ফিল্ড, সে কিন্তু কমান্ড করতে পারে প্রত্যেকটা জনারকে। আর্টস হিউম্যানিটিজের স্টুডেন্টদের একটা জিনিস খুব সুন্দর ডেভেলপ হয়ে যায়, তারা হিউম্যানকে বুঝতে পারে। যদি সাইকোলজির ফিল্ড হোক, সোশিওলজি ফিল্ড হোক, হিস্ট্রি, পল সায়েন্স বা লিটারেচার, আপনি যদি হিউম্যান কগনিটিভ বুঝতে শুরু করে দেন, আপনি লিডারশিপ পজিশনে যেতে পারেন। আপনি লিঙ্কডইন খুলে দেখে নিন, যে কোনো টপ প্রোফাইলস রয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টস অ্যান্ড হিউম্যানিটিস। ইংলিশ অনার্স দিয়ে শুরু, বা সাইকোলজি দিয়ে শুরু, রাইট, ফিলোসফি দিয়ে শুরু, সোশিওলজি দিয়ে শুরু, because of their command in communication to understand the problem. কাজের ক্ষেত্রে অনেক প্রবলেম থাকে। আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ এমন একটা ফিল্ড, ইনফ্যাক্ট অনেক আইআইটিস, IIT দিল্লিতে একটা প্রোগ্রাম আছে, বিটেক কম্পিউটার সায়েন্স উইথ সোশ্যাল সায়েন্স। এই প্রোগ্রামের কারিকুলামটা একবার খুলে দেখবেন। আচ্ছা, সোশিওলজি এমন একটা সাবজেক্ট যেটা হিউম্যান ইকোসিস্টেম, সোসাইটির ইকোসিস্টেমকে বুঝতে ভীষণ হেল্প করে। আর্টস হিউম্যানিটিজের স্টুডেন্টদের কি হয় জেনারেলি, সোশ্যাল স্টিগমা কি আছে, বা পেরেন্টসরা বলুন বা স্কুলের টিচাররাও বলে, তোর যদি ম্যাথসে ভালো নাম্বার আছে বা সায়েন্স ভালো, তুই সায়েন্স নিয়ে নাহলে কমার্স নিয়ে নিবি, আর্টস নিয়ে কি করবি? সবচেয়ে কম আর্টস, এরকমই বলা হতো। সব থেকে কম হচ্ছে আর্টস। তো স্টুডেন্টরাও যখন আর্টসে আসে, তারাও একটা মনের মধ্যে একটা ডাউট নিয়েই শুরু করে জার্নিটা, বা হয়তো কারো কারো হীনমন্যতায় কাজ করে। আমি জানি না কতজন চয়েসে করে, আমার তো এটা চয়েসই ছিল ভীষণভাবে, যে আমি ওটাই সেটাই বলছিলাম, যে আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ নিয়ে যারা আসে মেজর, তারা একটা ডাউট নিয়েই ক্যারিয়ারটা শুরু করে, যে এটা কি করবো, এইটাই তো পেলাম, এটা করতে হচ্ছে। এই যে মানসিকতা নিয়ে ওরা একাডেমিক জার্নিটা শুরু করে, তারপরেই হয় ফল ব্যাক। বাট যারা খুব চয়েস করে আসে আর্টস অ্যান্ড হিউম্যানিটিজে, আপনি ডেটা নিয়ে দেখবেন 2024-এ আমার কাছে, আমি ট্রাভেল করছিলাম, ভুবনেশ্বর থেকে ফিরছিলাম, তো ওই নিউজ পেপার দেয় না, চেয়ার কারগুলোতে ট্রেনে নিউজ পেপার দিয়ে গেল সামনে, তো টাইমস অফ ইন্ডিয়াটা আমি খুলে লাস্ট পেজ দেখতে দেখতে লাস্ট পেজে গেলাম, ওইখানে দেখছে যে ইন্ডিয়াতে ইউপিএসসির কতগুলো প্রোগ্রাম আছে, প্রায় 24 থেকে 26টা ইউপিএসসির প্রোগ্রাম, মানে ডিপার্টমেন্ট আছে, ইউপিএসসি দিয়ে যাওয়া যায়। আর ওইখানে স্ট্যাটিস্টিক্স দেওয়া রয়েছে, ম্যাক্সিমাম আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের স্টুডেন্টরাই ইউপিএসসি ক্র্যাক করছে। আচ্ছা, তাহলে বলুন, মিডিয়াতে আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, এন্টায়ার মিডিয়া জনার, রাইট? আপনি যদি বেশিরভাগটাই আর কি, বেশিরভাগ আপনি মার্কেটিং বা হিউম্যান রিসোর্স যদি কর্পোরেটসে দেখেন, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ থেকে এসছে। লিটারেচার তাদের ভীষণ স্ট্রং, অ্যান্ড কমিউনিকেশন টপ অফ দ্য টপ। এটা আমারও মনে হয় যে আর্টস থেকে যারা ভাষাই বলুক না কেন, তাদের কমিউনিকেশনটা বোধহয় অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকে। একদম ভীষণ সেন্সিবল, ভীষণ আন্ডারস্ট্যান্ডিং দি প্রবলেম, আর তার যে প্রবলেম ভালো বুঝতে পারবে, তার কাছে সলিউশনটাও থাকবে। জব মার্কেটেও কি অনেক নতুন কিছু ঢুকেছে? কারণ আমাদের সময় অনেক কিছুই ছিল না আর্টস, যেটা যার জন্য বলতো যে সবচেয়ে কম এই যে ব্যাপারটা, কিন্তু এখন অফকোর্স অনেক কনসাল্টিং ফার্মরা, অনেক আইটি কোম্পানি এখন আর্টস থেকে তুলছে স্টুডেন্ট। একটু আইটি স্কিল নিতে হবে তাদের, যেমন জাভা, HTTPL, এগুলো UI UX এর উপরে যে কাজগুলো আছে, বা ডিজাইনের ক্ষেত্রে কাজ রয়েছে, বা চ্যাট জিপিটির ব্যাকএন্ডে যারা বসে, তাদের ইংলিশের কমান্ড অনেক বেশি, তাদের তো ওই লার্জ ল্যাঙ্গুয়েজ মডিউলের মাধ্যমে সেটাকে সেট করতে হয়। সো আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের আগামী দিনে দেখতে পাচ্ছি ফিউচারটা গ্রোয়িং করছে। সঙ্গে কি একটু স্কিল কিছু শিখে নেওয়া স্কিল তো দরকার, লাগবে, স্কিল ছাড়া, যেটা ইম্পর্টেন্ট যে কোনো স্ট্রিমেই হয়, কিন্তু আর্টস এর ক্ষেত্রে বোধহয় একটু সঙ্গে যদি স্কিলটা একটু কিছু বিলকুল যে রাইটিং লিখছে, যে ক্রিয়েটিভ রাইটার, বা মানে রাইটিং করে, জার্নালিং করে, খুব দরকার এটা, বা ডিজাইনিং এর ক্ষেত্রে এটা রয়েছে। আজকের দিনে তো ডিজিটাল মিডিয়াতে
যতটা না জব রয়েছে 7,50,000 মানি কন্ট্রোলের একটা রিভিউ রয়েছে। 2022-23-এর রিভিউ আমি দেখছিলাম, দু বছর আগেকার। যত না TCS কমান্ড করে যে হাইয়েস্ট জব প্লেয়ার, ডিজিটাল ওয়ার্ল্ডে, ডিজিটাল মিডিয়া ওয়ার্ল্ডে 7,50,000 প্রত্যেক বছর জব অপরচুনিটিস বেরোচ্ছে আর লোকে যাচ্ছে। এবার আমি যদি অভিভাবককে বলি, আমি অ্যাজ এ গ্র্যাজুয়েট, যে আমি ওই লাইনে যেতে চাই, মিডিয়া লাইনে, অভিভাবক বলে ওইসব আমাদের জন্য নয়, তুমি বরঞ্চ বাবু অন্য কিছু দেখো। রাইট, সেই জায়গায় আবার অভিভাবকদের আমার সাথে আর কি একটা বসার একটা দরকার আছে একেবারেই। তবে বুঝলাম সায়েন্স, আর্টস, কমার্স, পাবলিক পলিসিস রয়েছে, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজে গভর্নেন্স রয়েছে, পাবলিক পলিসিস আছে। একটা লিটারেচারের স্টুডেন্ট যদি ফরেন ল্যাঙ্গুয়েজ শিখে নেয় 2-3টে স্কিল, আমরা তো আপনি একটা জায়গায় আমরা স্কিপ করে গেলাম যে আর্টস হিউম্যানিটিজের আমি টেকনিক্যাল স্কিল বললাম, আর্টস হিউম্যানিটিজের যদি আমি ফরেন ল্যাঙ্গুয়েজ শিখে যাই আমার রেডি জব। বিভিন্ন ইউনিভার্সিটিজে এখন সেমিস্টারে ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছে, ফ্রেঞ্চ, জার্মান অপ্ট করো, তারপরের সেমিস্টারে স্প্যানিশ বা মেরিডিয়ান ল্যাঙ্গুয়েজ বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বা এনি ফরেন ল্যাঙ্গুয়েজ। একটা লিটারেচারের স্টুডেন্ট যদি তার এই 4 বছরে যদি 3টে থেকে 4টে ফরেন ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেশন নিয়ে নেয়, তার আর কিছু লাগবে? রাইট। কোথাও মানে আমি যে কোনো স্ট্রিমই বলি, যেটা বারবার উঠে আসছে যে ডিগ্রির সঙ্গে সঙ্গে কিন্তু স্কিলটাকে ডেভেলপ করতে যেতে হবে। এই সময় দাঁড়িয়ে যে আমি শুধু ডিগ্রি অর্জন করলাম হবে না, যেটা একদম শুরুতে যে পিৎজার কথাটা বলছিলাম, বা শুধু স্কিল নিলাম ডিগ্রিটা রইলো না, সেটা নয়। কিন্তু যেটা এইটা মাথায় রাখতে হবে বোধহয় প্রত্যেককে, অভিভাবক, ছাত্রছাত্রী থেকে শুরু করে। একদম তাই। দেখুন, আমি তো পিৎজার এক্সাম্পলটা দিলাম, ঠিক আছে? এবার 2-3-4 দশক আগে তো পিৎজা ছিল না। ধরে চলুন কন্টেম্পোরারি একটা ফুডের কথা বলছি, পরোটা। লাস্ট একটা জিনিস যেটা বলবো খুব ছোট করেই, যে এই যে এতগুলো আমরা স্ট্রিম বলছি, আমরা কি আলাদা করে এআইটাকে একটা স্ট্রিম ভাবতে পারি এই যুগে দাঁড়িয়ে, যে এআই ছাড়া অসম্ভব? মানে আমি যদি এটাকে খুব মানে স্ট্রিম আলাদা করে তৈরি হয়নি, কিন্তু কোথাও মনে হয় যে এআইটাকে এখন মানসিকভাবে এটা ভাবতে হবে যে এটাও একটা স্ট্রিম। আমি যদি এআইতে এক্সেল করি আমার অনেক জব খুলে যাবে। দেখুন, এআইটা হয়ে গেছে কমোডিটি। আমি এইভাবেই দেখি। আমি নট এ টেকনোক্র্যাট, হয়তো সেই জন্য বলছি এটা। এআইটা এসেনশিয়াল হয়ে গেছে। এবার এআই এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে এআই জেনারেটর, আর একটা হচ্ছে এআই অ্যাপ্লিকেশন। তো এআই অ্যাপ্লিকেশন সবাই শেখা উচিত আজকের ডেটে, যারা কর্মজীবনে রয়েছে, সে যে স্ট্রিম থেকে আসে, যেই স্ট্রিম থেকে হোক না কেন। আপনি অ্যাজ এ ক্যারিয়ার কাউন্সিলর কি বলবেন স্টুডেন্টদের, অভিভাবকদের, যে গ্র্যাজুয়েশনের পর কি ভাবা উচিত, বা এই ভাবনাটা আগে থেকেই করা উচিত কিনা? পরামর্শটা কি থাকবে একদম, যে এই জিনিসগুলো আপনি মানুন, এই জিনিসগুলো মানে মাথার মধ্যে রাখুন, আর এই জিনিসগুলো মাথা থেকে সরিয়ে দিন, তবে বুঝতে পারবেন যে গ্র্যাজুয়েশনের পর কি? অভিভাবক আর স্টুডেন্টদের ক্ষেত্রে একটি কথা বলার রয়েছে যে গ্র্যাজুয়েশনের পরে যেন কিছু না ভাবে, ভাবনা চিন্তা শুরু করে দিক গ্র্যাজুয়েশনের যখন সে কলেজে প্রথম দিন গেল, তারপর থেকেই ওর কারিকুলাম বেসিসে বা স্টুডেন্টের এরিয়া অফ ইন্টারেস্ট বেসিসে স্কিল অ্যাড করা, ডিফারেন্ট সার্টিফিকেশন নেওয়া, প্রজেক্টসের মধ্যে এঙ্গেজ করা, কলেজের ইন্টারনাল প্রজেক্টস বা বাইরের প্রজেক্টস, এরকম অনেক অপরচুনিটি আছে। কিছু কিছু প্ল্যাটফর্ম আছে, যেরকম ইন্টার্নশালা আছে, গ্লাসডোর বলে একটি প্ল্যাটফর্ম আছে, যেখানে পার্ট টাইম জব বা ফ্রিল্যান্সিং, বা ওইখানে গিয়ে না স্কিল দেখে নেওয়া যে কী ধরনের স্কিল চাইছে। সো ডিফারেন্ট যে জব পোর্টালস আছে, লিঙ্কডইন, ওখানে আমরা অপরচুনিটিসগুলো দেখতে পারি। ওই অপরচুনিটির সাথে নিজেকে ম্যাপ করা, যে এই অপরচুনিটি কী ধরনের স্কিল ডিমান্ডিং করছে, আমাকে নিজেকে অ্যালাইন করে ওই স্কিলগুলোকে নিয়ে প্রজেক্টের মধ্যে এনরোল করে দেয়। সে পার্ট টাইম হোক, ফুল টাইম হোক, বা ফ্রিল্যান্সিং হোক, বা রিমোট জব হোক, ডেফিনেটলি। এইখানে অভিভাবকরা বলছে যে রোজগারটা কি খুব জরুরি গ্র্যাজুয়েশন করতে করতে? অ্যাকচুয়ালি এটাকে রোজগার বলবো না, এটাকে বলবো এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। রোজগার, এক্সপিরিয়েন্স রোজগার করছি। একদম একদম ঠিক কথা বললেন, যে যেইটা আমি আর্নিং করছি সেটা হচ্ছে অভিজ্ঞতা,
কারণ কি গ্র্যাজুয়েশনের পরে যখন আমি মার্কেটে যাব আমাকে স্কিল হিসেবে নেবে। গ্র্যাজুয়েটটা হচ্ছে আমার স্টেডিয়ামে যাবার এন্ট্রি টিকিট। এবার আমার চয়েস যে আমি কোথায় বসবো। আপনি বুঝতে পারলেন কি বললাম? একদমই। আমি প্লেয়ার হিসেবে খেলবো নাকি আমি অডিয়েন্স হিসেবে audience শুধু এ তালি থাকবো। বাজাবো? সো গ্র্যাজুয়েশন ইজ এন এন্ট্রি টিকিট ফর এ স্টেডিয়াম, বাট স্কিল শিখলে জব রয়েছে, জব রেডিলি অ্যাভেলেবল। ঠিক, একদম একদম, এটাই পরিষ্কার সবার জন্য। এবং যেটা আপনার সঙ্গে আলোচনা করে, যেটা বারবার আশা করি আমি যেমন বুঝতে পেরেছি, তারা রয়েছেন তারাও বুঝতে পেরেছেন, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের, যে গ্র্যাজুয়েশনের পর কি করা উচিত বা কি করবে বা কি করবেন, সেই ভাবনাটা গ্র্যাজুয়েশনের পর করলে হবে না, ভাবনাটা শুরু করতে হবে আগেই। একদম এটাই হচ্ছে বিষয়, এবং এই মাইন্ডসেটটা যেন থাকে, যে মাইন্ডসেটটা থাকে, আর মাইন্ডসেটের নিজেকে সাথে সাথে সময়ের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ সময়ের সাথে চলা। আর একটা কিওয়ার্ডস, সেটা হচ্ছে এন্টারপ্রেনার স্কিলটাকে ডেভেলপ করা। একদম একদম। অনেক অনেক ধন্যবাদ কুণাল বাবু, এই এত সুন্দরভাবে নমস্কার। আলোকপাত করার জন্য। এই এই যে কনফিউশনের মধ্যে মানুষ থাকে যে গ্র্যাজুয়েশনের পর কি করা উচিত, সেই নিয়ে একটা সুস্পষ্ট একটা ধারণা অন্তত পাওয়া গেল। এবং আগামী দিনে আরো ভেতরে গিয়ে না হয় আরো আলোচনা করা যাবে বিষয় ভিত্তিক। সেটার অবশ্যই জন্য আমার নিশ্চয়ই সাপোর্ট দেখা কথা থাকবে। হবে। একদম। অনেক অভিভাবকদেরকে, স্টুডেন্টদের, আর আপনাদেরও যদি সেরকম কোনো সময় মনে হয় আরো কিছু ইনপুটস দেয়া, ডেফিনেটলি। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। একই সঙ্গে যারা পর্দার উপরে রয়েছেন তাদের জানিয়ে রাখি, এরকম অনেক অনেক বিষয়, শুধুমাত্র আজকের বিষয় নিয়ে নয়, অনেক অনেক বিষয় নিয়ে জানার জন্য, এডুকেশনের বিষয়, মেন্টাল হেলথ নিয়ে বিষয় নিয়ে জানার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে পাথ পরিচয়। এবং পাথ পরিচয় একই সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই ফলো করুন ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল, আর সেই সঙ্গে লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না। সঙ্গে থাকুন পাথ পরিচয়।